রেডিও মিলনের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি, তৃতীয় পর্ব। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি, তৃতীয় পর্ব। গত পর্বে আপনি শুনেছেন রেঙ্গুনে বোথা কোম্পানিতে চাকরি করতে এসে অপূর্ব একটি সমাজসেবী দলের যোগদান করে। দলটির নাম পথের দাবি। ওপরে সমাজসেবী দল হলেও এই দলটি স্বদেশী আন্দোলনের একটি গুপ্ত সমিতি। এই দলে এসে অপূর্বর পরিচয় হয় সব্যসাচীর সাথে। সব্যসাচীকে সবাই ডাক্তার বলে ডাকে। ব্রিটিশ পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু তার হদিশ পাওয়া সহজ নয়। এই সময়ে কারখানার কুলিমজুরদের জন্য পথের দাবির হয়ে কাজ করতে নেমে অপূর্বর পরিচয় হয় এক অন্য দুনিয়ার সঙ্গে। তাদের জন্য ফয়ার মাঠে পথের দাবি একটি সভার আয়োজন করে। আগামীকাল সেই সভা। তারপর পরদিন বিকেলবেলায় সুমিত্রার নেতৃত্বে ফায়ার মাঠে যে সভার আয়োজন হলো তাতে লোকজন বেশি জমল না, এবং বক্তৃতা দিতে যারা প্রতিশ্রুত হয়েছিলেন তাদের অনেকেই আসতে পারল না। নানা কারণে সবার কাজ আরম্ভ করতে বিলম্ব ঘটল এবং আলোর বন্দোবস্ত না থাকায় সন্ধ্যার অব্যবহিত পরেই তা ভেঙে দিতে হলো। সুমিত্রা নিজের বক্তৃতা ভিন্ন বোধ করে এই সভায় উল্লেখযোগ্য কিছুই হলো না, কিন্তু তাই বলে পথের দাবির এই প্রথম উদ্যমটিকে ব্যর্থ বলেও প্রচার করা যায় না। কারণ মুখে মুখে চারিদিকের মজুরদের মধ্যেও যেমন ব্যাপারটা প্রচারিত হয়ে পড়তে বাকি রইল না, তেমনি কারখানার কর্তৃপক্ষদের কানেও কথাটা পৌঁছতে বিলম্ব হল না। যেমন করেই হোক এই সর্বত্র রাষ্ট্র হয়ে পড়ল যে কে একজন বাঙালি স্ত্রীলোক সমস্ত পৃথিবী ঘুরে অবশেষে বর্মায় এসে উপস্থিত হয়েছে। তার যেমন রূপ তেমনই শক্তি, তাকে বাধা দেয় কার সাধ্য? কেমন করে তিনি সাহেবদের কানে ধরে মজুরদের সর্বপ্রকার সুখ সুবিধা আদায় করে নেবেন এবং তাদের মজুরির হার দ্বিগুণ বৃদ্ধি করে দেবেন। নিজের মুখেই সে সকল কথা তিনি প্রকাশ্যে বিবৃত করেছেন। যারা তার নিজের মুখ থেকে সকল কথা শুনতে পায়নি তারা আগামী শনিবারে গিয়ে যেন মাঠে উপস্থিত হয়। ২০-২৫ ক্রোশের মধ্যে যতগুলি কলকারখানা ছিল এই সংবাদ দাবা নলের মতো ছড়িয়ে পড়ল। সুমিত্রাকে কয়টা লোকেই বা চোখে দেখেছে, কিন্তু তার রূপ ও শক্তির খ্যাতি অতিরঞ্জিত। সুমিত্রার সম্বন্ধে জনশ্রুতি তাদের কাছে কোনো অসঙ্গত বলে মনে হল না। সেদিন বিকেলের সভায় বক্তার অভাবে অপূর্বর মতো আনাড়িকেও স্বনির্বন্ধ অনুরোধের তাড়নায় বাধ্য হয়ে দু চারটে কথা উঠে দাঁড়িয়ে বলতে হয়েছিল। বলার অভ্যেস তার কোনো কালেই ছিল না, বলেও ছিল সে অতিশয় বিশ্রী এবং এজন্য মনে মনে সে যৎপরনাস্তি লজ্জিত হয়েই ছিল। কিন্তু আজ হঠাৎ যখন খবর পেল তাদের সেদিনকার বক্তৃতা বৃথা তো হয়নি, বরঞ্চ ফল এতদূর গড়িয়েছে যে তাদের আগামী সভায় সমস্ত কলকারখানার কাজ বন্ধ করে কারিগরদের দল উপস্থিত হওয়ার সংকল্প করেছে, তখন শ্লাঘায় ও আত্মপ্রসাদের আনন্দে তার বুকটা ফুলে উঠল। সেদিন নিজের বক্তব্য সে পরিস্ফুট করতে পারেনি, কিন্তু তার ভয় ভেঙেছিল। বহু লোকের মাঝখানে উঠে জনতাকে সম্বোধন করে বলার মধ্যে যে নেশা আছে সেদিন সে তার স্বাদ পেয়েছিল। আজ অফিসে এসেই সুমিত্রার চিঠির মধ্যে বহুবিধ প্রশংসার সঙ্গে আগামী সভার জন্য পুনরায় বক্তার নিমন্ত্রণ পেয়ে সে উত্তেজনায় চঞ্চল হয়ে উঠল। অফিসের কাজে মন দিতে পারল না। দুপুরবেলা টিফিন খেতে বসে আজ সে হঠাৎ রামদাসের কাছে এই কথা প্রকাশ করে ফেলল। বাবুজি, এই সকল কথা আমাকে আপনি একদিনও বলেননি কেন? বললেও কি এখন আর আপনি আমাদের সঙ্গে যোগ দিতে পারতেন? এ কথা কেন জিজ্ঞাসা করছেন? আমাকে তো আপনি যোগ দিতে ডাকেননি। তার কারণ আছে রামদাসবাবু। আপনি তো জানেন এসব কাজের কত বড় দায়িত্ব, কত বড় শঙ্কা। আপনি বিয়ে করেছেন, আপনার মেয়ে আছে, স্ত্রী আছে, আপনি গৃহস্থ। তাই আপনাকে এই ঝড়ের মধ্যে আর ডাকতে চাইনি। আচ্ছা, গৃহস্থের কি দেশের সেবা করবার অধিকার নেই? জন্মভূমি কি শুধুই আপনাদের, আমাদের নয়? সে ইঙ্গিত আমি করিনি তলোয়ারকার। আমি শুধু এই কথাই বলেছি যে আপনি বিবাহিত, আপনি গৃহস্থ, অন্যত্র আপনার অনেক দায়িত্ব। তাই বিদেশে এত বড় বিপদের মধ্যে যাওয়া বোধ করি আপনার ঠিক নয়। তা হতে পারে, কিন্তু বিজিত পরাধীন দেশের সেবা করার নামই তো বিপদ অপূর্ববাবু। তার যে আর কোনো নাম নেই একথা আমি চিরদিন জানি। আমাদের হিন্দুর ঘরে বিয়েটা ধর্ম, মাতৃভূমির সেবা করা তার থেকেও বড় ধর্ম।
এক ধর্ম আর এক ধর্মাচরণে বাধা দেবে এই যদি আমি একটা দিনও মনে করতাম বাবুজি, আমি কখনো বিয়ে করতাম না। তার মুখের প্রতি চেয়ে অপূর্ব আর প্রতিবাদ করল না, চুপ করে রইল। কিন্তু এই যুক্তিকে সে মনে মনে সমর্থন করল না। একদিন স্বদেশের কাজে এই লোকটি বহু দুঃখ পেয়েছে, আজও তার অন্তরে তেজ একেবারে নিভে যায়নি। সামান্য প্রসঙ্গে সহসা তা স্ফীত হয়ে উঠেছে। এই কথা মনে করে অপূর্ব শ্রদ্ধায় বিগলিত হল। জীবনে একটা দিন ছাড়া কখনো বক্তৃতাই দিইনি। সুমিত্রার নিমন্ত্রণ উপেক্ষা করতে পারবো না ঠিকই, কিন্তু একের কথা বহুজনকে শোনানোর মতো ভাষা বা অভিজ্ঞতা কোনোটাই তো আয়ত্তে নেই। কি করবেন তাহলে? বক্তৃতা করবার মতো আমার জীবনে কেবল একটা দিনই কারখানা দেখার সুযোগ ঘটেছে। তাদের কুলি মজুরেরা যে অধিকাংশই পশুর জীবনযাপন করে এ আমি সরাসরি অনুভব করে এসেছি। কিন্তু কেন, কিসের জন্য, তার তো কিছুই জানি না। তবু আপনাকে বলতেই হবে, নাই বা বললেন? এত বড় মর্যাদা ত্যাগ করা আমার পক্ষে সত্যিই কঠিন। আমি কিন্তু এদের কথা কিছু কিছু জানি। কেমন করে জানলেন? আসলে বহুদিন এদের মধ্যে ছিলাম অপূর্ববাবু। আমার চাকরির সার্টিফিকেটগুলো একবার চেয়ে দেখলেই দেখতে পাবেন দেশে আমি কলকারখানা কুলিমজুর নিয়েই দিন কাটিয়েছি। যদি হুকুম করেন তো অনেক দুঃখের কাহিনী আপনাকে শোনাতে পারি। সত্যি কথা বলতে এদের না দেখলে যে দেশের সত্যিকার ব্যথার জায়গাটাই বাদ পড়ে যায় বাবুজি। সুমিত্রাও ঠিক এই কথাই বলেন। না বলে তো উপায় নেই, এবং জানেন বলেই তো পথের দাবির কর্তৃ তিনি। বাবুজি, আত্মত্যাগের উৎসই ওখানে, দেশের সেবার বুনিয়াদ ওর পরে। ওর নাগাল না পেলে যে আপনার সকল উদ্যম, সকল ইচ্ছা মরুভূমির মতো দুদিনে শুকিয়ে উঠবে। রামদাস আরও কি বলতে চাচ্ছিল, কিন্তু অকস্মাৎ পর্দা সরিয়ে সাহেব প্রবেশ করতে দুজনেই চমকে উঠে দাঁড়ালো। আমি চললাম অপূর্ব, তোমার টেবিলের ওপরে একটা চিঠি রেখে এসেছি, কালই তার জবাব দেওয়া প্রয়োজন। কেমন? অপূর্ব ও তলওয়ারকর উভয়ই ঘড়ির দিকে দৃষ্টিপাত করে সবিস্ময়ে দেখল বেলা 4টে বেজে গেছে। সাহেব চলে গেলে আজ একটুখানি তাড়াতাড়ি অফিসের ছুটি দিয়ে উভয়ে ফায়ার মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 5টায় মিটিং শুরু হবার কথা, তার আর বিলম্ব নেই। তারা মাঠে পৌঁছে দেখল সেখানে তিল ধারণেরও স্থান নেই। লোক জমেছে যে কত তার সংখ্যা হয় না। সেদিনকার বক্তা হিসেবে অপূর্বকে যারা চিনতে পারল তারা পথ ছেড়ে দিল, যারা চিনত না তারাও দেখাদেখি সরে দাঁড়ালো। বিপুল জনতার মাঝখানে মাচা বাঁধা। ডাক্তার আজও ফেরেননি, তাই শুধু তিনি ছাড়া পথের দাবির সকল সভ্যই উপনীত। বন্ধুকে সঙ্গে করে কোনো মতে ভিড় ঠেলে অপূর্ব সেখানে এসে উপস্থিত হল। মাচার উপরে একখানা বেঞ্চ তখনও খালি ছিল। চোখের ইঙ্গিতে নির্দেশ করে সুমিত্রা সেখানেই তাদের অভ্যর্থনা করলেন। মাচার পুরোভাগে দাঁড়িয়ে একজন পাঞ্জাবি অত্যন্ত ভয়ঙ্কর বক্তৃতা দিচ্ছিল। বোধ করি সে জবাব পাওয়া মিস্ত্রি কিংবা এমনই কিছু একটা হবে। অকস্মাৎ কি যেন একটা ভয়ানক বিঘ্ন ঘটল। মাঠের কোন এক প্রান্ত থেকে অসংখ্য চাপা কণ্ঠে ভয়ঙ্কর কলরব উঠল, এবং পরক্ষণেই দেখা গেল বহু লোক ঠেলাঠেলি করে পালাবার চেষ্টা করছে, এবং তাকেই দুভাগে বিভক্ত করে পিষে মেরে প্রকাণ্ড বড় বড় ঘোড়ায় চড়ে 20-25 জন ঘোড়া পুলিশ কর্মচারী দ্রুত বেগে অগ্রসর হয়ে আসছে। তাদের এক হাতে লাগাম এবং অন্য হাতে চাবুক, কোমরবন্ধে পিস্তল ঝুলছে। তাদের কাঁধের লোহার জাল ঝকঝক করছে, এবং রাঙা মুখ ক্রোধে ও অস্তমান সূর্যকিরণে একেবারে সিঁদুরের মতো লাল হয়ে উঠেছে। যে ব্যক্তি বক্তৃতা দিচ্ছিল তার বজ্রকণ্ঠ হঠাৎ কখন নীরব হলো, এবং মঞ্চ থেকে নিজের ভিড়ের মধ্যে চোখের পলকে সে যে কি করে কোথায় অদৃশ্য হয়ে গেল জানা গেল না। এই মিটিং বন্ধ করতে হবে। কেন? হুকুম আছে। কার হুকুম? গভর্নমেন্টের। কিসের জন্য? স্ট্রাইক করার জন্য মজুরদের খেপিয়ে তোলার নিষেধ। বৃথা খেপিয়ে দিয়ে তামাশা দেখার মতো সময় আমাদের নেই। ইউরোপীয় দেশের মতো এদের দলবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বুঝিয়ে দেওয়াই এই মিটিংয়ের উদ্দেশ্য। দলবদ্ধ করা ফর্মের বিরুদ্ধে? সে তো এদেশে ভয়ানক বেআইনি। তাতে নিশ্চয়ই শান্তি ভঙ্গ হতে পারে। নিশ্চয়ই পারে বই কি। যে দেশে গভর্নমেন্ট মানেই ইংরেজ ব্যবসায়ী, এবং সমস্ত দেশের রক্ত শোষণের জন্যই যে দেশে এই বিরাট যন্ত্র খাড়া করা। দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। সাহেব, আমি অসুস্থ, অতিশয় দুর্বল। না হলে শুধু দ্বিতীয়বার কেন, এ কথা 100 বার চিৎকার করে এই লোকগুলোকে শুনিয়ে দিতাম, কিন্তু আজ আমার শক্তি নেই। অল রাইট, আপনাকে সাবধান করে দিলাম। মিটিং বন্ধ করার আমার হুকুম আছে, কিন্তু ভেঙে দেবার নেই। ঘড়ি ধরে 10 মিনিট সময় দিচ্ছি। 2-4 কথায় এদের শান্তভাবে যেতে বলে দিন, আর কখনো যেন এরকম না হয়। অপূর্ববাবু, 10 মিনিট সময় আছে, হয়তো তাও নেই। চিৎকার করে এদের সকলকে জানিয়ে দিন
সঙ্গবদ্ধ না হলে এদের আর উপায় নেই। কারখানার মালিকেরা আজ আমাদের যে অপমান করলে, মানুষ হলে এরা যেন তার শোধ নেয়। ও উত্তেজিত করা কি বেআইনি হবে না? পিস্তলের জোরে সভা ভেঙে দেওয়াই কি আইনসঙ্গত? বৃথা রক্তপাত আমি চাইনি, কিন্তু এই কথাটা সকল শক্তি দিয়ে আপনি শুনিয়ে দিন। আজকের অপমান শ্রমিকেরা যেন কিছুতেই না বলে। আমি তো হিন্দি ভালো জানি না। যা জানেন তাতেই দু কথা বলে দিন অপূর্ববাবু, সময় নষ্ট করবেন না। বলার জন্য অপূর্ব উঠে দাঁড়ালো। তার ঠোঁট নড়তে লাগলো, কিন্তু সেই দুটো কম্পিত ওষ্ঠাধর থেকে বাংলা, ইংরেজি, হিন্দি কোনো ভাষাই ব্যক্ত হলো না। তালোয়ারকর উঠে দাঁড়ালো। দেবীজি, আমি বাবুজির বন্ধু, আমি হিন্দি জানি। আদেশ পাই তো ওর বক্তব্য আমি চেঁচিয়ে সকলকে শুনিয়ে দিই। ভারতী মুখ ফিরিয়ে চাইল। সুমিত্রা বিস্মিত তীক্ষ্ণ দৃষ্টি মেলে স্থির হয়ে রইল। এই দুটি নারীর উন্নদ্ধ চোখের সম্মুখে লজ্জিত, অভিভূত, বাক্যহীন অপূর্ব স্তব্ধ নত মুখে জড়বস্তুর মতো বসে পড়ল। রামদাস ফিরে দাঁড়ালো। ভাই সব, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু এরা গায়ের জোরে আমাদের মুখ বন্ধ করছে। এই ডাল কুকুরদের, যারা আমাদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, তারা তোমাদেরই কারখানার মালিকেরা। তারা কিছুতেই চায় না যে কেউ তোমাদের দুঃখ দুর্দশার কথা তোমাদের জানায়। তোমরা শুধুমাত্র তাদের কল চালাবার, বোঝা বইবার জানোয়ার। অথচ তোমরাও যে তাদের মতোই মানুষ, তেমনই প্রাণ খুলে আনন্দ করবার জন্মগত অধিকার তোমরাও যে ভগবানের কাছ থেকে পেয়েছো, এই সত্যটাই এরা সকল শক্তি, সকল চতুরতা দিয়ে তোমাদের কাছ থেকে গোপন রাখতে চায়। শুধু একবার যদি তোমাদের ঘুম ভাঙে, কেবল একটিবার মাত্র যদি এই সত্য কথাটা তোমরা বুঝতে পারো যে তোমরাও মানুষ, তোমরা যত দুঃখী, যত দরিদ্র, যত অশিক্ষিতই হও, তবুও মানুষ, তোমাদের মানুষের দাবি কোনো অজুহাতে কেউ ঠেকিয়ে রাখতে পারে না, তাহলে এই গোটা কত কারখানার মালিক তোমাদের কাছে কতটুকু, এই সত্য কি তোমরা বুঝবে না? এ যে কেবল ধনীর বিরুদ্ধে দরিদ্রের আত্মরক্ষার লড়াই। এতে দেশ নেই, জাত নেই, ধর্ম নেই, মতবাদ নেই, হিন্দু নেই, মুসলমান নেই, জৈন, শিখ, কোনো কিছুই নেই। আছে শুধু লোভী মালিক আর তার অশেষ প্রবঞ্চিত অভুক্ত শ্রমিক। তোমাদের গায়ের জোরকে তারা ভয় করে, তোমাদের শিক্ষার শক্তিকে তারা অত্যন্ত সংশয়ের চোখে দেখে, তোমাদের জ্ঞানের আকাঙ্ক্ষায় তাদের রক্ত শুকিয়ে যায়। এমনই সময় কি একজন পাঞ্জাবি ভদ্রলোক সর্দার গোড়ার কানে কানে কি একটা কথা বলতে তার রক্তচক্ষু জ্বলন্ত অঙ্গারের মতো উগ্র হয়ে উঠল। স্টপ ইট, এ চলবে না, এতে শান্তি ভঙ্গ হবে। থামো রামদাস, থামো। এই নিঃসহায় নির্বান্ধব বিদেশে যে তোমার স্ত্রী আছে, তোমার ছোট্ট এক ফোঁটা মেয়ে আছে। এরা অন্যায়কারী, এরা ভীরু। সত্যকে এরা কোনো মতেই তোমাদের শুনতে দিতে চায় না, কিন্তু এরা জানে না সত্যকে গলা টিপে মারা যাবে না। সে চিরজীবী, সে অমর। এ চলবে না, এ রাজদ্রোহ। অফিসার্স, অ্যারেস্ট হিম। অকস্মাৎ সহস্র লোকের সর্বাঙ্গ থেকে ঠিকেরে এসে যেন তীক্ষ্ণ উত্তাপের ঝাঁঝ সর্দারের মুখে লাগলো। চোখের পলকে 5-6 জন ঘোড়া থেকে লাফিয়ে পড়ে রামদাসের 2 হাত ধরে তাকে সবলে টেনে নিচে নামালো। তার দীর্ঘ দেহ ঘোড়া ও ঘোড়সওয়ারের মাঝখানে এক মুহূর্তে অন্তর্হিত হলো, কিন্তু তীক্ষ্ণ তীব্র কণ্ঠস্বর তার কিছুতেই চাপা পড়ল না। এই বিক্ষুব্ধ বিপুল জনতার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ধ্বনিত হতে লাগলো। কিন্তু কথা তার শেষ হতে না হতেই যেন দক্ষযজ্ঞ বেঁধে গেল। ঘোড়া ছুটল, চাবুক চলল এবং আতঙ্কিত শ্রমিকের দল ঊর্ধ্বশ্বাসে পলায়ন করতে কে যে কার ঘাড়ে পড়ল এবং কে যে কার পদতলে গড়াতে লাগলো তার ঠিকানা রইল না। জনকয়েক দলিত পিষ্ট আহত লোক ছাড়া সমস্ত মাঠ জনশূন্য হতে বিলম্ব ঘটল না। কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে যারা তখনও চলছিল তাদেরই প্রতি এক দৃষ্টে চেয়ে সুমিত্রা স্তব্ধ হয়ে রইলেন এবং তারই অনতি দূরে বসে অপূর্ব ও আর একজন নির্বাক নতমুখে তেমনই বিমূঢ়ের ন্যায় স্থির হয়ে রইল। যে ব্যক্তি গাড়ি ডাকতে গেছিল মিনিট 10 পরে গাড়ি নিয়ে এলে সুমিত্রা নিঃশব্দে ভারতীর হাত ধরে ধীরে ধীরে গিয়ে তাতে উপবেশন করলেন। ভারতী ফিরে এলো। চলুন। কোথায় আমাকে যেতে বলেন? আমার বাড়িতে। আপনারা তো জানেন সমিতির আমি অযোগ্য, ওখানে আর তো আমার ঠাঁই হতে পারে না। তাহলে কোথায় যাবেন এখন? বাসায়? হ্যাঁ, এখন যেতে হবে, কিন্তু এই বিদেশে আরেকটা জায়গায় যে কি করে যাব আমি ভেবে পাই না। ভারতী, তোমরা এসো। চলুন। পথের দাবিতে আর আমার স্থান নেই। পথের দাবিতে স্থান নাও থাকতে পারে, কিন্তু আর একটা দাবি থেকে আপনাকে স্থানচ্যুত করতে পারে। সংসারে এমন কিচ্ছু নেই অপূর্ববাবু। তোমাদের আসতে কি দেরি হবে?
ভারতী, আপনি যান, আমরা এইটুকু হেঁটেই যাব। তুমি আমার সঙ্গে চলো ভারতী। সঙ্গেই তো যাচ্ছি। এটা নয়, তলোয়ারকারের স্ত্রীর কাছে আমি কি করে যাব? তাকে গিয়ে কি বলবো? তার কি উপায় করব আমি তো কোনো মতেই ভেবে পাইনি। রামদাসকে এখানে সঙ্গে করে আনবার দুর্বুদ্ধি আমার কেন হলো? এই বিদেশে হঠাৎ কি সর্বনাশী হয়ে গেল? আমি তো কুল কিনারা দেখতে পাইনি। ভারতী কোনো মন্তব্যই প্রকাশ করল না। উভয় কিছুক্ষণ নীরবে পথ চলার পরে অপূর্ব উপায়হীন দুশ্চিন্তায় ব্যাকুল হয়ে উঠল। আমার দোষ কি? বারবার সাবধান করে দিলেও কেউ যদি গলায় দড়ি দিয়ে ঝুলে তাকে বাঁচাবো আমি কি করে? আমি কি বলেছিলাম যাতা বক্তৃতা দিতে? স্ত্রী আছে, মেয়ে আছে, ঘর সংসার আছে, এ হুঁশ যার নেই সে মরবে না তো মরবে কে? কাটুক আবার 2 বছরের জেল। আপনি তার স্ত্রীর কাছে এখন যাবেন না? যেতে হবে বই কি, কিন্তু সাহেবকেই বা কাল কি জবাব দেব? তোমাকে কিন্তু বলে রাখছি ভারতী, সাহেব একটা কথা বললে আমি চাকরি ছেড়ে দেবো। তারপর কি করবেন? বাড়ি চলে যাব। এদেশে মানুষ থাকে। তার উদ্ধারের চেষ্টাও করবেন না? ঠিক, চলো না একজন ভালো ব্যারিস্টারের কাছে যাই ভারতী। আমার প্রায় 1000 টাকা আছে, এতে হবে না? আমার ঘড়ি টড়িগুলো বিক্রি করলে হয়তো আরও 500-600 টাকা হবে। চলো না যাই। কিন্তু তার স্ত্রীর কাছে যাওয়া যে সর্বাগ্রে প্রয়োজন অপূর্ববাবু। আমার সঙ্গে আর যাবেন না, এইখান থেকে একটা গাড়ি নিয়ে স্টেশনে চলে যান। তার কি চাই, কি অভাব, অন্তত একটা খবর দেওয়াও যে বড় দরকার। ঠিক, এইটুকু আমি একাই যেতে পারবো, আপনি ফিরুন। আমি একলা যেতে পারবো না। বাসা থেকে না হয় তেওয়ারিকে সঙ্গে নিয়ে নেবেন। না, তুমি সঙ্গে চলো। আমার যে জরুরি কাজ আছে। তা হোক, তবু চলো। কিন্তু কেন? আমাকে এত করে জড়াচ্ছেন কেন? আচ্ছা চলুন আমার সঙ্গে, নিজের কাজটুকু আমি আগে সেরে নিই। রামদাসের পরিবারের কি উপায় করবে ভারতী? উপায় একটা হবেই। তোমাকে হয়তো সেখানে থাকতে হবে। কিন্তু আমি তো খ্রিস্টান, তাদের কি কাজেই বা লাগবো? তা বটে। উভয়ে বাসায় এসে যখন পৌঁছলো তখন সন্ধ্যা বহুক্ষণ উত্তীর্ণ হয়ে গেছে। এই রাত্রে কেমন করে যে কি হবে এই চিন্তা করে মনে মনে তাদের ভয় ও উদ্বেগের সীমা ছিল না। নিচের ঘর খোলা ছিল। ভেতরে পা দিয়েই ভারতী দেখতে পেল ওদিকের খোলা জানালার ধারে ইজি চেয়ারে কে একজন শুয়ে আছে। সে মুখ তুলে তাকাতেই ভারতী চিনতে পারল। ডাক্তারবাবু, আপনি কখন এলেন? সুমিত্রা দিদির সঙ্গে দেখা হয়েছে? না। ভয়ানক কাণ্ড হয়ে গেছে ডাক্তারবাবু। আমাদের অ্যাকাউন্টেন্ট রামদাস তলোয়ারকে পুলিশে ধরে নিয়ে গেছে। ইনসিনে তার বাসা, ওখানে ওর স্ত্রী মেয়ে আছে, তারা এখনো কিচ্ছু জানে না। অত দূরে এই অন্ধকার রাতে কি ভয়ানক বিপদই ঘটল ডাক্তারবাবু। আমি বড় শ্রান্ত ভারতী, আমাকে একটু চা খাওয়াতে পারো? হ্যাঁ পারি, কিন্তু আমাদের যে এক্ষুনি বেরোতে হবে ডাক্তারবাবু। কোথায়? ইনসিনে, তলোয়ারকার বাবুর বাসায়। কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই কিরকম ডাক্তারবাবু? তার বিপন্ন পরিবারের ব্যবস্থা করা, অন্তত একটা খোঁজ খবর নেওয়া তো প্রয়োজন বলেই মনে হয়। সেই ঠিক, কিন্তু সে ভার আমার। আপনারা বড়জোর এই অন্ধকারে সারা রাত্রি ধরে এনসেনে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে পারবেন, শেষ পর্যন্ত হয়তো বাড়িটা চিনে বের করতেও পারবেন না। তার চেয়ে বরঞ্চ আপনি বসুন না, ভারতী বরং চা তৈরি করে আনুক। ওহো, আপনার তো আবার তা বেশ, হোটেলের বামুন ঠাকুর বরং পবিত্রভাবে কিছু খাবার টাবার দিয়ে যাক, আহারাদি করে বিশ্রাম করুন। ভারতী নিশ্চিন্ত ও প্রফুল্ল চিত্তে চা তৈরি করতে উপরে যাচ্ছিল, কিন্তু অপূর্ব কিছুই বিশ্বাস করল না। ডাক্তারের সমস্ত কথাবার্তাই তার কাছে হেয়ালির মতো ঠেকল এবং অতিশয় খারাপ বোধ হলো। এই রাত্রে কষ্ট করা থেকে তুমি হয়তো বেঁচে গেলে ভারতী, কিন্তু আমার দায়িত্ব ঢের বেশি। যত রাত্রি হোক আমাকে সেখানে যেতেই হবে। তার মন্তব্য শুনে ভারতী থমকে দাঁড়ালো, কিন্তু তখনই ডাক্তারের চোখের দিকে চেয়ে আবার স্বচ্ছন্দ মনে কাজে চলে গেল। ডাক্তারবাবু একখণ্ড মোমবাতি জ্বালিয়ে পকেট থেকে কয়েকখানা চিঠি বের করে জবাব লিখতে বসলেন। মিনিট 10 নীরবে অপেক্ষা করে অপূর্ব বিরক্ত ও উৎকণ্ঠিত হয়ে উঠল। চিঠিগুলো কি অত্যন্ত জরুরি? হ্যাঁ, কিন্তু ওদিকের একটা ব্যবস্থা হওয়াও তো কম জরুরি নয়। আপনি কি তার বাসায় কাউকে পাঠাবেন না? এত রাত্রে তো কাউকে পাঠানো সম্ভব নয় অপূর্ববাবু। কাল সকালের আগে বোধহয় লোক পাওয়া যাবে না। তাহলে তার জন্য আর আপনি চিন্তিত হবেন না, সকালে আমি নিজেই যেতে পারবো। ভারতীকে নিষেধ না করলে আমরা আজই যেতে পারতাম, এবং আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হতো। সে প্রয়োজনীয়তা নেই অপূর্ববাবু। আবশ্যকতার ধারণা এক্ষেত্রে আপনার এবং আমার এক নয়, সে আমার বন্ধু। আপনি সদাই ব্যস্ত, দুদণ্ড যে আপনার কাছে বসে কথা শুনবো সে সময়টুকু আমরা পাইনি। কি আর করি ভারতী, এই তো আজই 2টোর সময় ট্রেন, রওনা হতে হবে।
একটা রাতও কি আপনি বিশ্রামের অবকাশ পাবেন না ডাক্তারবাবু? আমার শুধু একটি দিনের অবসরই আছে ভারতী, কিন্তু সেদিন তো আজও আসেনি। সমিতির সভ্য না হয়েও রামদাস যে শাস্তি ভোগ করতে যাচ্ছে তাও অসাধারণ। শাস্তি নাও হতে পারে, না হয়তো সে তার ভাগ্য, কিন্তু যদি হয় সমস্ত অপরাধ আমার, আমিই তাকে এনেছিলাম। দেশের জন্য যে ব্যক্তি 2 বছর জেল খেটেছে, অসংখ্য বেতের দাগ যার পিঠ থেকে আজও মোছেনি, এই বিদেশে স্ত্রী কন্যা যারা শুধু তারই মুখ চেয়ে আছে, তার এত বড় সাহস অসামান্য, এর কোনো তুলনা নেই। তাতে আর সন্দেহ কি? পরাধীনতার আগুন যার বুকের মধ্যে অহোরাত্র জ্বলে যাচ্ছে, এছাড়া তো তার কোনো উপায় নেই। সাহেবের দোকানের বড় চাকরি বা ইনসেনের বাসায় স্ত্রী পুত্র পরিবার কিছুই তাকে ঠেকাতে পারবে না। এই তার একমাত্র পথ। আপনি তার মহত্ব অনুভব না করতে পারেন, কিন্তু সাহেবের দোকানের চাকরি তলোয়ারকারের মতো মানুষকে ছোট করে দিতে পারে না। আমাকে আপনি যত ইচ্ছে ব্যঙ্গ করুন, কিন্তু রামদাস কোনো অংশেই আপনার চেয়ে ছোট নয়, এ আপনি নিশ্চিত জানবেন। আমি নিশ্চিতই জানি। তাকে তো আমি ছোট বলিনি অপূর্ববাবু। বলেছেন, তাকে এবং আমাকে আপনি পরিহাস করেছেন, কিন্তু আমি জানি জন্মভূমি তার প্রাণাপেক্ষা প্রিয়, সে নির্ভীক, সে বীর। আপনার মতো সে লুকিয়ে বেড়ায় না, আপনার মতো পুলিশের ভয় ছদ্মবেশে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে না। আপনি তো ভীরু। আপনি কাকে কি বলছেন অপূর্ববাবু? হঠাৎ পাগল হয়ে গেলেন নাকি? না, পাগল হইনি। উনি যেই হন, রামদাস তলোয়ারকারের পদধূলির যোগ্য নন, এ কথা আমি মুক্ত কণ্ঠে বলবো। তার তেজ, তার জ্ঞান, তার নির্ভীকতাকে ইনি মনে মনে ঈর্ষা করেন। তাই তো আমাকে যেতে দিলেন না, তাই আমাকে কৌশলে বাধা দিলেন। আপনাকে আমি অপমান করতে পারবো না, কিন্তু এখান থেকে আপনি যান অপূর্ববাবু। আপনাকে আমরা ভুল বুঝেছিলাম। ভয়ে যার হিতাহিত জ্ঞান থাকে না, সে উন্মাদের এখানে ঠাঁই নেই। আপনার কথাই সত্য, পথের দাবিতে আপনার স্থান হবে না। এরপরে আর কোনো ছলে কোনো দিন আমার বাসায় ঢোকার চেষ্টা করবেন না। বেশ। আরে উঠলেন কেন? বসুন বসুন, আর একটু বসুন অপূর্ববাবু। এই অন্ধকারে একলা যাবেন না, আমি স্টেশনে যাওয়ার পথে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে যাব। অপূর্বর চেতনা ফিরে আসছিল। সে পুনরায় আধো মুখে বসে পড়ল। ভুক্তাবশিষ্ট বিস্কুটগুলো ডাক্তার পকেটে পুরছিলেন। ও কি হচ্ছে আপনার? এই একটু রসদ সংগ্রহ করে রাখছি আর কি। সত্যি আজ রাত্রে যাবেন? নইলে কি আর মিথ্যে মিথ্যেই অপূর্ববাবুকে ধরে রাখলাম? সবাই মিলে আমাকে এমন অবিশ্বাস করলে আমি বাঁচি কি করে বলো তো? না, আজ আপনার যাওয়া হবে না। আপনি বড় ক্লান্ত, তাছাড়া সুমিত্রা দিদি অসুস্থ। আপনি কেবলই কোথায় চলে যাবেন? একটা কথা শুনতে পাইনি, একটা উপদেশ নিতে পাইনি। পথের দাবি একলা চালাই কি করে বলুন তো? আমিও তাহলে যেখানে খুশি চলে যাব। না, ধরো, একখানি চিঠি তোমার, একখানি সুমিত্রার, অন্যখানি তোমাদের পথের দাবির। আমার উপদেশ বলো, আদেশ বলো, সবই এর মধ্যে পাবে। এবার কি আপনি বেশি দিনের জন্য যাচ্ছেন? দেবা ন জানন্তি। আমাদের হয়েছে মুশকিল, না মুখ দেখে না কথা শুনে আপনার মনের কথা জানার জো আছে। ঠিক করে বলে যান তো কবে ফিরবেন? ওই যে বললাম, দেবা ন জানন্তি। না, তা হবে না, সত্যি করে বলুন কবে ফিরবেন। এত তাগাদা কেন বলো তো? জানি না, এবার যেন ভয় করছে। মনে হচ্ছে সব ভেঙে চুরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হবে না, হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই মানুষটির সঙ্গে এরকম মিছিমিছি ঝগড়া করলে সত্যিই তোমাকে কাঁদতে হবে, তা আমি বলে রাখছি ভারতী। অপূর্ববাবু রাগ করেন বটে, কিন্তু ভালো যাকে বাসেন তাকে ভালোবাসতেও জানেন। ওনার মধ্যে যে হৃদয় বস্তুটি আছে তা আমাদের সংসর্গে এখনো শুকিয়ে কাঠ হয়ে যায়নি। এমনই সময় দ্বারের কাছে এসে একখানা ঘোড়ার গাড়ি থামল। অনতিকাল মধ্যেই দুজন লোক ভেতরে প্রবেশ করল। একজনের পরিধানে আগাগোড়া সাহেবী পোশাক, ডাক্তার ভিন্ন বোধ করি সকলেই অপরিচিত, এবং একজন রামদাস তলোয়ারকার। অপূর্বর মুখ প্রদীপ্ত হয়ে উঠল, কিন্তু কলরব করে সে বন্ধুকে সংবর্ধনা করতে গেল না। রামদাস অগ্রসর হয়ে ডাক্তারের পদধূলি গ্রহণ করল। জামিনের জন্যই এত বিলম্ব ঘটল? কেস বোধহয় গভর্নমেন্ট চালাবে না। গভর্নমেন্টকে তার মানে তুমি এখনো চেনোনি কৃষ্ণ আয়ার? মাঠ থেকে থানা পর্যন্ত আপনাকে সবসময় সঙ্গে দেখেছিলাম, কিন্তু হঠাৎ কখন যে উবে গেলেন সেইটাই জানতে পারিনি। অন্তর্ধানের গভীর কারণ ঘটেছিল রামদাসবাবু, এমনকি রাতারাতি এখান থেকেও অন্তর্হিত হতে হবে। সেদিন রেলওয়ে স্টেশনে আপনাকে চিনতে পেরেছিলাম। জানি, কিন্তু সোজা বাসায় না গিয়ে এখানে এত রাত্রে কেন এলেন? আপনাকে প্রণাম করতে। বাইরেই গাড়ি দাঁড়িয়ে আছে। পুনার সেন্ট্রাল জেলে আমি যাবার পরেই আপনি চলে গেলেন, তখন সুযোগ পাইনি।
আচ্ছা, নীলকান্ত যোশীর কি হলো জানেন? সে তো আপনার সঙ্গেই ছিল। হ্যাঁ, ব্যারাকের পাঁচিল টপকাতে পারলে না বলে সিঙ্গাপুরে তার ফাঁসি হলো। ডাক্তারবাবু, আপনারও কি তাহলে ফাঁসি হতো? তারপর একবার ওই সিঙ্গাপুরেই আমাকে বছর 3 আটকে থাকতে হয়েছিল। কর্তৃপক্ষরা আমাকে চেনেন, তাই সোজা রাস্তা এড়িয়ে ব্যাংককের পথে পাহাড় ডিঙিয়ে টেভয়ে এসে পৌঁছলাম। জোর কপাল, হঠাৎ বনের মধ্যে একটা হাতির বাচ্চাও ভগবান পাইয়ে দিলেন। সেটা সঙ্গে থাকায় বরাবর ভারী সুবিধেও হলো। শেষে হাতির বাচ্চা বিক্রি করে দিশি জাহাজে নারকেল চালানের সঙ্গে নিজেকে চালান দিয়ে মাস 3 মধ্যে একেবারে আরাকানে এসে পাড়ি জমালাম। খাসা থাকা গেছিল রামদাসবাবু। হঠাৎ থানার মধ্যে আজ এক পরম বন্ধুর সঙ্গে মুখোমুখি দেখা সাক্ষাৎ। VA চালিয়া তার নাম। বড্ড স্নেহ করেন আমাকে। বহুদিনের অদর্শনে খুঁজতে খুঁজতে একেবারে সিঙ্গাপুর থেকে বর্মা মুলুকে এসে উপস্থিত হয়েছেন। ভাবে বোধহয় খোঁজ পেয়েছেন, তবে ভিড়ের মধ্যে তেমন নজর দিতে পারেননি। নইলে পৈতৃক গলাটার। ও কি অপূর্ববাবু, কি হলো আপনার? অপূর্ব দাঁতে ঠোঁট চেপে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তার কথা শেষ না হতেই সে দুহাতে মুখ ঢেকে সব এগিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। অপূর্বর এমন করে বেরিয়ে যাওয়া সকলকেই বিস্মিত করল। উনি কে ডাক্তার? অত্যন্ত সেন্টিমেন্টাল। উনি মিস্টার হালদার, অপূর্ব হালদার। এক অফিসেই আমরা কাজ করি। আমার সুপিরিয়র অফিসার, কিন্তু আমার একান্ত অন্তরঙ্গ, আমার পরম বন্ধু। সেন্টিমেন্টাল? ইয়েস। ডাক্তারবাবু, আপনি বোধ করি হালদারের রেঙ্গুনের প্রথম অভিজ্ঞতার গল্প শোনেননি। সে যাই হোক, প্রথম পরিচয়ের দিন থেকে কিন্তু আমরা বন্ধু, বাস্তবে কি পরম বন্ধু। সেন্টিমেন্ট জিনিসটা নিছক মন্দ নয় কৃষ্ণ আয়ার, এবং সবাই তোমার মতো শক্ত পাথর না হলে চলবে না এমনটা মনে করাও ঠিক নয়। তা আমি মনেও করিনি, কিন্তু এটুকু মনে করাও বোধহয় দোষের নয় ডাক্তার। এই ঘরটা ছাড়াও তাঁদের চলে বেড়ানোর যথেষ্ট প্রশস্ত জায়গা পৃথিবীতে খোলা আছে। মিস্টার আয়ার, অপূর্ববাবুকে আমি চিনি। আমাদের মন্ত্রে দীক্ষা তার বেশি দিনের নয় সত্য, কিন্তু বন্ধুর অভাবিত মুক্তিতে সামান্য বিচলিত হওয়া আমাদের পক্ষেও মারাত্মক অপরাধ নয়। সংসারে চলে বেড়াবার স্থান অপূর্ববাবুর যথেষ্টই আছে, এবং আশা করি এই ঘরেও স্থান তার কোনোদিনও সংকীর্ণ হবে না। নিশ্চয়ই হবে না রামদাসবাবু, নিশ্চয়ই হবে না। কিন্তু এই বন্ধুত্ব জিনিসটা সংসারে বড়ই ক্ষণভঙ্গুর, তাই না ভারতী? একদিন যার সম্বন্ধে কোনো পাপ মনে করাও যায় না, আর একদিন কতটুকু ছোট্ট কারণেই না তার সাথে বিচ্ছেদ হয়ে যায়, একেবারে চিরতরে। সেটাও দুনিয়ায় অস্বাভাবিক নয় তালোয়ারকার। তার জন্যও প্রস্তুত থাকা ভালো। মানুষ বড় দুর্বল কৃষ্ণ আয়ার, বড় দুর্বল। তখন এই সেন্টিমেন্টের দরকার হয় তার ধাক্কা সামলাতে। যাকে, আমার তো যাবার সময় হয়ে এলো ভারতী। আজ রাত্রের গাড়িতে আমি চললাম তালোয়ারকার। আমার প্রতি আপনার কি আদেশ? আদেশও বলতে পারো, অনুরোধও বলতে পারো। বর্মায় স্থানাভাব যদিও হয় তোমার, নিজের দেশে হবে না তা নিশ্চিত। শ্রমিকদের দিকে একটু দৃষ্টি রেখো। আচ্ছা, আবার কবে দেখা হবে তাহলে? এই আবার কিরকম প্রশ্ন তলোয়ারকার? তুমি না নীলকান্ত যোশীর শিষ্য? আর দেরি করো না, যাও। বাসায় পৌঁছতে প্রায় ভোর হয়ে যাবে। প্র্যাকটিস তাহলে এখানেই স্থির করলে কৃষ্ণ আয়ার? হ্যাঁ, আজ তাহলে আসি। অন্ধকারে অপূর্ববাবু কোথায় যে চলে গেলেন, একবার দেখা হলো না। ভারতী, তোমার কি মনে হয় অপূর্ববাবু বাসায় চলে গেছেন? না, খুব সম্ভব আশেপাশে কোথাও আছেন। একটু খুঁজে দেখলেই পাওয়া যাবে। আপনার সঙ্গে আর একবার দেখা না করে তিনি কখনো যাবেন না। তাহলে 10-15 মিনিটের মধ্যেই এই কাজটা তার সেরে নেওয়া আবশ্যক। তার বেশি তো আমি সময় দিতে পারবো না। না, এর মধ্যেই তিনি এসে পড়বেন। কিন্তু অপূর্বর দেখা নেই। ডাক্তার তার স্ট্র্যাপ বাঁধা বোঁচকার প্রতি দৃষ্টিপাত করে উঠে দাঁড়ালেন। আপনি কি হেঁটেই যাবেন? না, ওই 2:20 মিনিটে সদর রাস্তার ওপর দিয়ে খুব সম্ভবত একটা ঘোড়ার গাড়ি ফিরে যাবে, চলতি গাড়ি। গন্ডা 6 পয়সা ভাড়া দিলেই স্টেশনে পৌঁছে দেবে। পয়সা না দিলেও দেবে, কিন্তু যাওয়ার আগে সুমিত্রা দিদিকে একবার দেখা দিয়ে যাবেন না? তিনি সত্যিই অসুস্থ। আমি তো বলিনি তিনি অসুস্থ নন ভারতী।
কিন্তু ডাক্তার না দেখালে তিনি সারবেন কি করে? তাই যদি হয়, আপনার চেয়ে বড় ডাক্তারই বা পৃথিবীতে আছে কে? তাহলেই হয়েছে আর কি। দীর্ঘ অনভ্যাসে ও বিদ্যেটা তো মন থেকে ধুয়ে মুছে গেছেই। তাছাড়া বসে বসে কারো চিকিৎসা করি সে সময়ই বা কই? সময় কই? কেউ মরে গেলেও সময় হবে না, এমনই দেশের কাজ। দেখুন ডাক্তারবাবু, বিদ্যে মুছে যাওয়ার মনও নয়। মুছে সত্যি যদি কিছু গিয়ে থাকে তো সে দয়া মায়া। ডাক্তার আরামকেদারায় ভালো করে হেলান দিয়ে শুয়ে সুদীর্ঘ পদদ্বয় সম্মুখের টেবিলের উপর প্রসারিত করে দিলেন। এ কি, শুলেন যে বড়? কেন, আমি কি ঘোড়া যে একটু শুলেই বেতো হয়ে যাব? আমার ঘুম পাচ্ছে। তোমাদের মতো তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে পারি না ভারতী। দাঁড়িয়ে ঘুমোতে আমরাও পারি না, কিন্তু কেউ যদি এসে বলে আপনি দৌড়তে দৌড়তে ঘুমোতে পারেন, আমি তাতেও আশ্চর্য হই না। কিন্তু সময় তো হয়ে গেল, এক্ষুনি না বেরোলে গাড়ি চলে যাবে। ও যাগ্গে কি রকম ভয়ানক ঘুম পাচ্ছে ভারতী, চোখে চাইতে পারছি না। ঘুম যদি সত্যি পেয়ে থাকে ওপরে গিয়ে শুয়ে পড়ুন। আর তোমার উপায় কি হবে? অপূর্বর পথ চেয়ে সারা রাত বসে বসে কাটাবে? আমার বয়ে গেছে, পাশের ছোট ঘরে বিছানা করে এক্ষুনি গিয়ে ঘুমোবো। রাগ করে শোয়া যেতে পারে ভারতী, কিন্তু রাগ করে ঘুমোনো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। তার চেয়ে বরং এক কাজ করো না, তাকে খুঁজে আনোগে। আমি কারো কাছে প্রকাশ করব না। আচ্ছা ডাক্তারবাবু, বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই, এ আপনি জানলেন কি করে? আরে আমাদের মতো দুর্ভাগাদের শুতে বিছানায় মেলে না, তাই আবার ছটফট করা। এতখানি বাবুয়ানি করার ফুরসত আছে নাকি? আচ্ছা, সবাই যে বলে আপনার দেহের মধ্যে রাগ নেই, এ কি কখনো সত্যি হতে পারে? সত্যি? না 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 না, লোকে মিথ্যে করে আমার বিরুদ্ধে গুজব রটায়। তারা আমাকে দেখতেই পারে না। কিংবা হয়তো অত্যন্ত বেশি ভালোবাসে বলে গুজব রটায়। তারা আরও বলে আপনার মান অভিমান নেই, দয়া মায়া নেই, বুকের ভেতরটা আগাগোড়া একেবারে পাষাণ দিয়ে গড়া। তারপর সেই পাষাণ স্তূপের মধ্যে আছে শুধু একটি বস্তু, জননী জন্মভূমি। তার আদি নেই, অন্ত নেই, ক্ষয় নেই, ব্যয় নেই। তার ভয়ানক চেহারা আমাদের চোখে পড়ে না বলেই আপনার কাছে কাছে থাকতে পারি, নইলে। সবাই কি ভালোই না বাসে আমাকে, কিন্তু ঘুমে যে আর চোখ চাইতে পারি না ভারতী। কিছু একটা করো, কিন্তু তার আগে সেই লোকটি গেল কোথায় তার একটা খোঁজ নেবে না? আপনি কিন্তু কারো কাছে গল্প করতে পারবেন না। আরে না না, তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু আমাকে বুঝি লজ্জা টজ্জা করার কোনো দরকার নেই। না, মানুষের কাছেই শুধু মানুষের লজ্জা করে। লণ্ঠনটা নিয়ে গেলাম। অপূর্ববাবু চলে গেছেন। এই অন্ধকারে একা? হ্যাঁ, তাই তো দেখছি। আশ্চর্য। আমার বিছানা করা আছে, শুতে চলুন। আর তুমি? আমি মেঝেতে একটা কম্বল টম্বল কিছু পেতে নেব, চলুন। হ্যাঁ তাই চলো। লজ্জা সংকোচ মানুষে মানুষকেই করে। আমি তো আর পাষাণ বই কিছু নই। ওপরের ঘরে গিয়ে ডাক্তার শয্যায় শয়ন করলে ভারতী মশারি ফেলে দিয়ে সযত্নে চারিদিক মুছে দিল এবং তারই অনতি দূরে নিচে মেঝের উপর নিজের বিছানা পাতল। তোমরা সকলে মিলে আমাকে এমন অগ্রাহ্য করলে আমার আত্মসম্মানে আঘাত লাগে। আমরা সকলে মিলে আপনাকে মানুষের দল থেকে বের করে পাথরের দেবতা বানিয়ে রেখেছি। তার মানে আমাকে কোনো রকম ভয় নেই? এক বিন্দু না। আপনার থেকে কারো লেশমাত্র অকল্যাণ ঘটতে পারে হে আমরা ভাবতেই পারি না। টের পাবে একদিন। আচ্ছা, আপনাকে কে সব্যসাচী নাম দিল বলুন তো ডাক্তারবাবু? এ তো আপনার আসল নাম নয়। আসল যাই হোক, কিন্তু এই নকল নামটি দিয়েছিলেন আমাদের পাঠশালার পণ্ডিত মশাই। তাঁর মস্ত একটা উঁচু আম গাছ ছিল, কেবল আমি ঢিল মেরে সে আম পাড়তে পারতাম। একবার ছাদ থেকে লাফাতে গিয়ে ডান হাতটা গেল মুচকে। ডাক্তার এসে ব্যান্ডেজ বেঁধে গলার সঙ্গে ঝুলিয়ে দিলেন। সবাই আহা উহু করতে লাগলো। শুধু পণ্ডিত মশাই খুশি হয়ে বললেন, যাক, আম কটা আমার ঢিলের ঘা থেকে বাঁচলো। পাকলে দু একটা হয়তো মুখে দেওয়ার সৌভাগ্যও হবে। বড্ড দুষ্টু ছিলেন তো। তা দুর্নাম একটু ছিল বটে,
যাই হোক, পরের দিন থেকে আবার আমপাড়া শুরু। কিন্তু পণ্ডিত মশাই কি করে জানি খবর পেয়ে সেদিন একেবারে হাতে নাতে ধরে ফেললেন। খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, ঘাট হয়েছে বাবা সব্যসাচী, আমের আশা আর আমি করিনি। ডান হাতটা ভেঙেছে, বাঁ হাত চলছে, বাঁটা ভাঙলে বোধ হয় পা দুটি চলবে। থাক বাবা, আর কষ্ট করো না, যে কটা কাঁচা আম বাকি আছে লোক দিয়ে আমি পাড়িয়ে দিচ্ছি। পণ্ডিত মশাইয়ের অনেক দুঃখের দেওয়া নাম। হ্যাঁ, আমার অনেক দুঃখের নাম, কিন্তু সেই থেকে আমার আসল নামটা লোকে যেন ভুলেই গেল। আচ্ছা, সকলে যে বলে দেশ আর আপনি, আপনি আর দেশ, হে দুই আপনাতে একেবারে এক হয়ে গেছে, এ কি করে হলো? সেও এক ছোটবেলার ঘটনা ভারতী। এ জীবনে কত কি এলো, কত কি গেল, কিন্তু সেই দিনটা এ জীবনে একেবারে অক্ষয় হয়ে রইল। আমাদের গ্রামের প্রান্তে বৈষ্ণবদের একটা মঠ ছিল, বুঝলে। একদিন রাত্রে সেখানে ডাকাত পড়ল। চেঁচামেচি কান্নাকাটিতে গ্রামের বহু লোক চারিদিকে জমা হলো, কিন্তু ডাকাতদের সঙ্গে একটা গাদা বন্দুক ছিল। তারা তাই ছুঁড়তে লাগলো দেখে কোনো লোক তাদের কাছে ঘেঁষতে পারলে না। আমার জেঠতুতো একজন বড় ভাই ছিল, তিনি অত্যন্ত সাহসী এবং পরোপকারী। যাবার জন্য তিনি ছটফট করতে লাগলেন, কিন্তু গেলে নিশ্চিত মৃত্যু জেনে সবাই তাকে ধরে রেখে দিল। নিজেকে কোনো মতে ছাড়াতে না পেরে তিনি সেখান থেকে শুধু ডাকাতদের গালাগালি দিতে লাগলেন, কিন্তু ফল তাতে কিছুই হলো না। ওরা ওই একটিমাত্র বন্দুকের জোরে 200-300 লোকের সম্মুখে মহন্ত বাবাজিকে খুঁটিতে বেঁধে তিল তিল করে পুড়িয়ে মারল। আমি তখন ছেলে মানুষ ছিলাম ভারতী, কিন্তু আজও তার ওই কাকুতি মিনতি, তার মরণ চিৎকার এই কানে যেন শুনতে পাই। উফ, সে কি ভয়ানক বুক ফাটা আর্তনাদ। তারপর আর কি, বাবাজির জীবন ভিক্ষার শেষ অনুনয় সমস্ত গ্রামের সম্মুখে ধীরে ধীরে সাঙ্গ হল। ডাকাতদের লুটপাটের কাজও নিশ্চিন্তে নিরুদ্বেগে পরিসমাপ্ত হল। চলে যাবার সময় সর্দার বরদাতার উদ্দেশ্যে পিতৃ উচ্চারণ করে শপথ করে গেল যে আজ তারা শ্রান্ত, কিন্তু মাসখানেক পরে ফিরে এসে তারা শোধ নেবে। বরদা তখন জেলার ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কেঁদে কেটে পড়লেন একটা বন্দুক চাই, কিন্তু পুলিশ বললে না, কারণ বছর 2 আগে একজন অত্যন্ত অত্যাচারী পুলিশের সাব ইন্সপেক্টরের কান মুলে দেবার অপরাধে তার 2 মাস জেল হয়েছিল, এবং এই অপরাধেই ম্যাজিস্ট্রেট সাহেব বললেন কোনো মতেই না। দাদা জিজ্ঞেস করলেন যে সাহেব তাহলে কি আমরা মারা যাব? সাহেব তখন হেসে বললেন, এত যার ভয় সে যেন ঘর বাড়ি বেচে আমার জেলা থেকে অন্য জেলায় চলে যায়। দিলে না? এত বড় সর্বনাশ আসন্ন জেনেও দিলে না? না, এবং কেবল তাই নয়, বরদা ব্যাকুল হয়ে যখন তীরধনুক এবং বর্ষা তৈরি করালেন, পুলিশের লোকে খবর পেয়ে সেগুলো পর্যন্ত কেড়ে নিয়ে গেল। তারপর কি হলো? পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। সেই মাসের মধ্যেই সর্দার তাঁর প্রতিজ্ঞা পালন করলেন। এবারে বোধ করি আরও একটা বেশি বন্দুক ছিল তাঁর। বাড়ির আর সকলেই পালালেন, শুধু বরদাকে কেউ নড়াতে পারল না। কাজেই ডাকাতের গুলিতে তিনি প্রাণ দিলেন। প্রাণ দিলেন? হ্যাঁ, ঘণ্টা 4 সজ্ঞানে বেঁচেছিলেন। গ্রাম শুদ্ধ জড়ো হয়ে হইচই করতে লাগলো। কেউ ডাকাতদের, কেউ ম্যাজিস্ট্রেট সাহেবকে গাল পাড়তে লাগলো। শুধু দাদাই কেবল চুপ করে রইলেন। পাড়া গাঁ, হাসপাতাল 10-12 ক্রোশ দূরে। রাত্রিকাল গ্রামের ডাক্তার ব্যান্ডেজ বেঁধে দিতে এলে তার হাতটা সরিয়ে দিয়ে দাদা কেবল বললেন, আমি বাঁচতে চাইনি। আমাকে বরদা বড় ভালোবাসতেন ভারতী। কাঁদতে দেখে একটিবার মাত্র চোখ মেলে চাইলেন।
তারপর আস্তে আস্তে বললেন, ছি, এইসব গরু ভেড়া ছাগলদের সঙ্গে গলা মিলিয়ে তুই আর কাঁদিস নে শৈল। বরং রাজত্ব করার লোভে যারা সমস্ত দেশটার মধ্যে মানুষ বলতে আর একটি প্রাণীও রাখেনি, তাদের তুই জীবনে কখনো ক্ষমা করিস নে। এই কটা কথাই মাত্র তিনি বললেন, এর বেশি আর একটা কথাও বলেননি। কেবল আমি জানি ভারতী, কত মস্ত বড় একটা প্রাণ সেদিন বেরিয়ে গেল, কেবল আমিই জানি। দাদা। দাদা বলে কি তুমি আমাকে ডাকছো ভারতী? হ্যাঁ, তোমাকে। আচ্ছা, ইংরেজের সঙ্গে কি তোমার কখনো সন্ধি হতে পারে না? না, আমার চেয়ে বড় শত্রু তাদের আর নেই। কারো অকল্যাণ, কারো শত্রুতা তুমি কামনা করতে পারো, হে আমি ভাবতে পারি না দাদা। ভারতী, এ কথা তোমার মুখেই সাজে, এবং এর জন্য আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি সুখী হও। আমার এই কথাটা তুমি চিরদিন মনে রেখো ভারতী। আমার দেশ গেছে বলেই আমি এদের শত্রু নই। স্বার্থের দায়ে ধীরে ধীরে মানুষকে অমানুষ করে তোলাই এদের মজ্জাগত সংস্কার। এদের এটাই ব্যবসা, এটাই মূলধন। যদি পারো, দেশের নরনারীকে শুধু এই সত্যটাই শিখিয়ে দাও, তাহলেই হবে। কাল সারা রাত্রি ভারতী ঘুমোতে পায়নি। দিনের বেলায় তার শরীর ও মন দুই খারাপ ছিল, তাই ইচ্ছে করছিল আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে শয্যা গ্রহণ করবে। সেজন্য সন্ধ্যার প্রাক্কালে এসে রাধাবাড়ায় মন দিয়েছিল। এমন সময় দলের একজন এসে তার হাতে একখানা পত্র দিল, সুমিত্রার লেখা। তিনি একটি ছত্রে শুধু এই বলে আহ্বান করেছেন যে কোনো অবস্থায় যে কোনো কাজ ফেলে রেখেও সে যেন এই পত্রবাহকের সঙ্গে চলে আসে। সুমিত্রার আদেশ লঙ্ঘন করার জন্যই কিন্তু ভারতী অত্যন্ত বিস্মিত হল। তার কি হঠাৎ কোনো অসুখ করেছে? জি নেই। নিচে নেমে দেখল দরজায় দাঁড়িয়ে তাদের অত্যন্ত সুপরিচিত ভাড়াটে ঘোড়ার গাড়ি, কিন্তু গাড়োয়ান বদল হয়েছে। একে দেখে মনে হয় না গাড়ি চালানো এর পেশা। তাছাড়া গাড়ি কেন, সুমিত্রার বাসায় যেতে তো মিনিট তিনেকের অধিক সময় লাগে না। সুমিত্রাদি কোথায়? ও মাইল 4-5 দূরে একটা গোপন এবং জরুরি সভা বসেছে, আপনি না গেলেই নয়। এই হীরা সিং লোকটি তাদের পথের দাবির সভ্য না হলেও অতিশয় বিশ্বাসী। জাতিতে পাঞ্জাবি শিখ, পূর্বে হংকংয়ে পুলিশে চাকরি করত, এখন রেঙ্গুনে টেলিগ্রাফ অফিসে পিয়নের কাজ করে। পথে ভারতীর অনেকবার মনে হলো সে গাড়ি ফিরিয়ে তার রিভলভার সঙ্গে নিয়ে আসে, কিন্তু দেরি হওয়ার ভয়ে আর ফিরতে পারল না। অস্ত্রহীন অরক্ষিতভাবেই তাকে অনিশ্চিত স্থানের উদ্দেশ্যে অগ্রসর হতে হলো। গাড়ি যে অত্যন্ত ঘুর পথে চলছে তা ভেতর থেকেও সে বুঝল। কিছুক্ষণই পথের দুরবস্থা অনুভব করে বুঝতে পারল তারা শহর ছাড়িয়ে গেছে, কিন্তু ঠিক কোথায় তা জানা কঠিন। সঙ্গে ঘড়ি ছিল না, কিন্তু অনুমান রাত্রি 10টার কাছাকাছি গাড়ি গিয়ে একটা বাগানে প্রবেশ করে থামল। হীরা সিং পূর্বেই পৌঁছেছিল। সে গাড়ির দরজা খুলে দিল। মাথার উপরে বড় বড় গাছ মিলে অন্ধকার এমনই দুর্ভেদ্য করেছে যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। নিচে দীর্ঘ ও অত্যন্ত ঘন ঘাসের মধ্যে পায়ে হাঁটা পথের একটা চিহ্ন মাত্র আছে। এই ভয়ানক পথে হীরা সিং তার 2 চাকার গাড়ির ক্ষুদ্র লণ্ঠনের আলোকে পথ দেখিয়ে আগে আগে চলতে লাগলো। পথে চলতে ভারতীর সহস্রবার মনে হতে লাগলো, ভালো হয়নি, কাজটা একদম ভালো হয়নি, এরকম একটা জায়গায় আসা একদম উচিত হয়নি। অনতিকাল পরে তারা একটা জীর্ণ ভগ্ন অট্টালিকায় এসে পৌঁছল। অন্ধকারে তার আভাস মাত্র দেখেই ভারতী বুঝল এ বহুদিন পরিত্যক্ত একটা চাউন। এর কাছাকাছি কোথাও একটা লোকালয় পর্যন্ত নেই। এত বড় ভাঙা বাড়ি, এতটুকু আলো নেই, মানুষ নেই, মানুষের চিহ্ন পর্যন্ত লুপ্ত হয়েছে। দরজা জানালা চোরে চুরি করে নিয়ে গেছে। সম্মুখের ঘরে ঢুকতেই বাদুর ও চামচিকার ভয়ানক গন্ধে ভারতীর দম আটকে এলো। তারই মধ্যে দিয়ে পথ। বোধ করি কত যে বিষধর সাপ সেখানে আশ্রয় নিয়ে আছে তার ইয়ত্তা নেই। মস্ত হলঘরের এক কোণে উপরে ওঠার সিঁড়ি, কাঠের সিঁড়ির মাঝে মাঝে কাঠ নেই। তা দিয়েই ভারতী হীরার হাত ধরে দ্বিতলে উঠে সামনের বারান্দা পার হয়ে এতক্ষণে এত দুঃখের পরে নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হল। ঘরের মধ্যে চাটাই পাতা, একাধারে গোটা 2 মোমবাতি জ্বলছে এবং তারই পার্শ্বে সভানেত্রীর আসনে বসে সুমিত্রা। অপর প্রান্তে ডাক্তার বসেছিলেন। এসো ভারতী, বসো আমার কাছে।
অজানা শঙ্কায় ভারতীর বুকের মধ্যে গুড়গুড় করে উঠল। মুখ দিয়ে কথা বের হলো না, কিন্তু একটুখানি যেন দ্রুত পদেই সে কাছে গিয়ে ডাক্তারের বুক ঘেঁষে বসে পড়ল। তার কাঁধের উপর বা হাতখানি রেখে যেন তিনি নিঃশব্দে তাকে ভরসা দিলেন। হীরা সিং ঘরে ঢুকল না, দ্বারের কাছে দাঁড়িয়ে রইল। ভারতী চেয়ে দেখল যারা বসে আছে 5-6 জনকে সে একেবারেই চেনে না। পরিচিতের মধ্যে ডাক্তার ও সুমিত্রা ব্যতীত রামদাস তলওয়ারকর ও কৃষ্ণ আইয়ার। একজন ভীষণাকৃতি লোককে সর্বাগ্রেই চোখে পড়ে। পরনে তার গেরুয়া রঙের আলখাল্লা এবং মাথায় সুবৃহৎ পাগড়ি। মুখখানা বড় হাঁড়ির মতো গোলাকার এবং দেহ গন্ডারের মতো স্থূল। ভাটার মতো চোখের উপর ভ্রুর চিহ্ন মাত্র নেই। রং তামার মতো। লোকটা যে অনার্য মঙ্গল জাতীয় দৃষ্টিপাত মাত্র তাতে সংশয় থাকে না। এই বিভৎস ভয়ানক লোকটার প্রতি ভারতী চোখ তুলে তাকাতেই পারল না। মিনিট 2 সমস্ত ঘরটা একেবারে স্তব্ধ হয়ে রইল। ভারতী, তোমার মনের ভাব আমি জানি, তাই তোমাকে ডেকে এনে দুঃখ দেওয়ার আমার ইচ্ছেই ছিল না, কিন্তু ডাক্তার কিছুতেই থাকতে দিলেন না। অপূর্ববাবু কি করেছেন জানো? ভারতীর নিভৃত হৃদয়ে এমনি কি যেন একটা তাকে সারাদিন ধরে বলছিল। তার কণ্ঠ শুষ্ক ও মুখ বিবর্ণ হয়ে উঠল। বোথা কোম্পানি রামদাসকে আজ ডিসমিস করেছে। অপূর্বরও সেই দশা হতো, শুধু পুলিশ কমিশনারের কাছে আমাদের সমস্ত কথা অকপটে ব্যক্ত করেই তার চাকরিটা বেঁচেছে। মাইনে তো কম নয়, বোধহয় 500। হ্যাঁ, শুধু তাই নয়, পথের দাবি যে বিদ্রোহীর দল এবং আমরা যে লুকিয়ে পিস্তল রিভলভার রাখি সে সংবাদও তিনি গোপন করেননি। এর শাস্তি কি ভারতী? ডেথ। সব্যসাচী যে ডাক্তার এ খবর তারা জানে। হোটেলের ঘরের মধ্যেই তাকে ধরা যেতে পারে, অপূর্ববাবু একথা জানাতেও ত্রুটি করেননি। এমনকি আমি ইতিপূর্বে যে পলিটিক্যাল অপরাধে বছর 2 জেল খেটেছি তাও। ভারতী, ডাক্তার ধরা পড়লে তার ফল কি হবে জানো? ফাঁসি। তা যদি না হয়, ট্রান্সপোর্টেশন। জেন্টলম্যান, এই অপরাধের কি শাস্তি আপনারা অনুমোদন করেন? ডেথ। ভারতী, তোমার কিছু বলার আছে? না। এক্সিকিউশনের ভার আমি নিলাম। আমি কিন্তু গুলিগালা ছোড়াছড়ি বুঝি নে। এই আমার গুলি এবং এই আমার গোলা। সে বাঘের মতো 2 থাবা মুঠো করে শূন্যে উত্থিত করল। হীরা, বাগানের উত্তর কোণে একটা শুকনো কুয়ো আছে। একটু বেশি মাটি চাপা দিয়ে কিছু শুকনো ডালপালা ফেলে দেওয়া চাই, গন্ধ যেন না বের হয়। জি সবজি। বাবুজিকে তার দণ্ডাজ্ঞা শুনিয়ে দেওয়া হোক। সমবেত জুরির সাহায্যে অপূর্বর অপরাধের বিচার মিনিট 5 মধ্যেই সমাধা হয়ে গেল। বিচারকের রায় যেমন সংক্ষিপ্ত তেমনই স্পষ্ট। না বোঝার জটিলতা কোথাও নেই। ভারতী সবটা শুনল, কিন্তু তার কান ও বুদ্ধির মাঝখানে কোথাও একটা দুর্ভেদ্য প্রাকার দাঁড়িয়েছিল। অপূর্ব গুরুতর অপরাধ করেছে এবং এই লোকগুলি তাকে বধ করতে কৃত সংকল্প হয়েছে। এদেশে জীবন তার সংকটাপন্ন। সুমিত্রার ইঙ্গিতে একজন উঠে বের হয়ে গেল এবং মিনিট 2 পরে যে দৃশ্য ভারতীর চোখে পড়ল তা অতি বড় দুঃস্বপ্নেরও অতীত। সে লোকটা অপূর্বকে নিয়ে ঘরে ঢুকল। তার 2 হাত পিঠের দিকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা এবং কোমর থেকে মস্ত ভারী একখণ্ড পাথর ঝুলছে। মুহূর্তের জন্য চৈতন্য হারিয়ে ভারতী ডাক্তারের দেহের উপর ঢলে পড়ল, কিন্তু সকলের দৃষ্টি তখন অপূর্বর প্রতি নিবদ্ধ ছিল বলেই শুধু একজন ভিন্ন এই খবর আর কেউ জানতে পারল না। ভারতী এখানে আসার পূর্বেই অপূর্ব এজাহার নেওয়া শেষ হয়ে গিয়েছিল। সে কিছুই অস্বীকার করেনি। হাফিজের বড় সাহেব ও পুলিশের বড় সাহেব, এই 2 সাহেব মিলে তার কাছ থেকে সমস্ত তথ্যই জেনে নিয়েছে, তা সে বলেছে। কিন্তু কিসের জন্য যে দলের এবং দেশের এত বড় শত্রুতা সাধন করল তা সে এখনো জানে না। আজ বেলা 12টার মধ্যেই রামদাস এই সংবাদ সুমিত্রার কর্ণগোচর করে। দণ্ড স্থির হয়ে যায়। অফিসের ছুটির পরে আজ অপূর্ব যে হেঁটে বাসায় যেতে সাহস করবে না তা নিশ্চয়ই অনুমান করে তাদের ভাড়াটে গাড়িখানা হীরার সাহায্যে অফিসের গেটের কাছে রাখা হয়। এই ফাঁদে অপূর্ব সহজেই পা দেয়। কিছু দূর এসে গারোয়ান জানায় যে মস্ত একটা রোলার ভেঙে গলির মোড় বন্ধ হয়ে আছে, ঘুরে যেতে হবে। অপূর্ব স্বীকার করে। এরপরেই বোধহয় সে অন্যমনস্ক হয়ে পড়েছিল, কিন্তু ঘণ্টা খানিক পরে যখন চৈতন্য হয় তখন হীরা সিং গাড়ির মধ্যে প্রবেশ করে পিস্তল দেখিয়ে তাকে অনায়াসে এখানে নিয়ে আসে। অপূর্ববাবু, আমরা আপনাকে ডেথ সেন্টেন্স দিলাম। আপনার আর কিছু বলার আছে? না। হীরা, তোমার পিস্তলটা কই? ওই দিদিমণির কাছে আসে। পিস্তলটা দেখি সুমিত্রা। আর কারো কাছে পিস্তল কিংবা রিভলভার আছে? আর কারো কাছে যে ছিল না তা সকলেই জানালো। তখন সুমিত্রার পিস্তল ডাক্তার নিজের পকেটের মধ্যে রাখল। সুমিত্রা, তুমি বললে ডেথ সেন্টেন্স আমরা দিলাম,
কিন্তু ভারতী তো দেয়নি। ভারতী দিতে পারে না। পারা উচিত নয়। অপূর্ববাবু যা করে ফেলেছেন সে আর ফিরবে না। তার ফলাফল আমাদের নিতেই হবে। শাস্তি দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু আমি বলি তাতে কাজ নেই। ভারতী বরং এর ভার নিক। এই দুর্বল মানুষটিকে একটু মজবুত করে গড়ে তুলুক। তুমি কি বলো সুমিত্রা? না না, আমরা সকলে একমত। এত বড় অন্যায় প্রশ্রয় আমাদের সবকিছু ভেঙে চুরে ছত্রভঙ্গ হয়ে যাবে। যদি যায় তো উপায় কি? উপায় কি? দেশের জন্য, স্বাধীনতার জন্য আমরা কিছুই মানব না। আপনার একার কথায় কিছুই হতে পারবে না। সুমিত্রা, বিদ্রোহে প্রশ্রয় দিও না। তোমরা তো জানো আমার একার মত তোমাদের 100 জনের মতের চেয়েও বেশি কঠিন। ব্রজেন্দ্র, তোমার ঔদ্ধত্যের জন্য বাটাভিয়াতে একবার আমাকে তুমি শাস্তি দিতে বাধ্য করেছিলে। দ্বিতীয়বার বাধ্য করো না। ভয় নেই ভারতী। অপূর্বকে আমি অভয় দিলাম। কিন্তু ওরা তো অভয় দিলেন না। সহজে দেবেও না। কিন্তু এ কথা ওরা বোঝে যে আমি যাকে অভয় দিলাম তাকে স্পর্শ করা যায় না। আমি ভালো খেতে পাইনি ভারতী, আধ পেটা খেয়েই দিন কাটে। তবুও ওরা জানে যে এই কটা সরু আঙুলের চাপে আজও ব্রজেন্দ্রর অত বড় বাঘের থাবা গুঁড়ো হয়ে যেতে পারে। কি ব্রজেন্দ্র? কিন্তু অপূর্ব যেন আর এখানে না থাকে, ও দেশে যাক। অপূর্ব ট্রেটার নয়। স্বদেশকে ও সমস্ত হৃদয় দিয়েই ভালোবাসে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যাকে স্বজাতির নিন্দা আর করব না। কিন্তু সে বড় দুর্বল। ওকে মজবুত করার ভার তোমাকে দিলাম সত্য, কিন্তু আমার কোনো ভরসা নেই ভারতী। বাড়ি ফিরে গিয়ে ওর আজকের কথা, তোমার কথা কোনোটাই ভুলতে বেশি সময় লাগবে না। আপাতত আমরা সভানেত্রীকে অনুরোধ করতে পারি আজকের মতো সভা ভঙ্গ করা হোক। অধিকাংশের মত যেখানে ব্যক্তি বিশেষের গায়ের জোরে পরাভূত হয়, তাকে আর যাই বলুক সভা বলে না। কিন্তু এই নাটক অভিনয় করাই যদি আপনার সংকল্প ছিল, আগে জানাননি কেন? না হলেই ভালো ছিল, কিন্তু অবস্থান বিশেষে নাটক যদি হয়েও থাকে সুমিত্রা, অভিনয়টা যে ভালোই হয়েছে তা তো তোমাদের স্বীকার করতে হবে। এরকমটা যে হতে পারে আমার ধারণা ছিল না। বন্ধুত্ব জিনিসটা যে এমনই ক্ষণভঙ্গুর সে ধারণাই কি তোমার ছিল তালোয়ারকার? অথচ এমন সত্যও জগতে দুর্লভ। বর্মার অ্যাক্টিভিটি আমাদের উঠল, এখন পালাতে হবে। তা হবে, কিন্তু সময় মতো স্থান ত্যাগ করা এবং অ্যাক্টিভিটি ত্যাগ করা এক বস্তু নয় আইয়ার। দীর্ঘকাল কোথাও নিশ্চিন্ত হয়ে বসতে যদি না পাই, তার জন্য নালিশ করা আমাদের সাজে না। হীরা সিং, অপূর্ববাবুর বাঁধন খুলে দাও। চলো ভারতী, তোমাদের একটু নিরাপদে পৌঁছে দিয়ে আসি। অভিনয়ের শেষ অঙ্কে আনন্দে হাততালি দিতে ইচ্ছে করছে, কিন্তু এ তো নতুন নয়। ছেলেবেলায় কোথায় একটা উপন্যাসে যেন পড়েছিলাম, কিন্তু একটুখানি যেন বাদ রইল। যুগল মিলন আমাদের সম্মুখে হয়ে গেলে অভিনয় আর কোথাও খুঁত থাকতো না। কি বলো ভারতী? আহা, লজ্জা পাওয়ার এতে কিছু নেই ভারতী। বরঞ্চ আমি কামনা করি অভিনয় সমাপ্ত করার মালিক যিনি, তিনি যেন একদিন কোথাও এর খুঁত না রাখেন। সুমিত্রা, এই তোমার পিস্তল। আমি এদের পৌঁছে দিতে চললাম, কিন্তু ভয় নেই, আমার কাছে আর একটা গাদা পিস্তল আছে। তোমরা সবাই তামাশা করে বলতে অন্ধকারে আমি প্যাঁচার মতো দেখতে পাই, আজ যেন সে কথা কেউ ভুলে না যায়। ফাঁসির দড়িটা কি নিজের হাতে গলায় না পড়লেই হতো না? সামান্য একটা দড়িকে ভয় করলে চলবে কেন সুমিত্রা? সমস্ত তো ছত্রভঙ্গ হয়ে গেল, আবার কখন দেখা হবে? প্রয়োজন হলেই হবে। সেই প্রয়োজন কি হয়নি? হয়ে থাকলে নিশ্চয়ই দেখা হবে। যে গাড়ি ভারতীকে এনেছিল তা অপেক্ষা করছিল। সুনিদ্রা থেকে গাড়োয়ান প্রভুকে তুলে তাতেই তিনজনে যাত্রা করলেন। বহুক্ষণের নীরবতা ভঙ্গ করে এইবার ভারতী কথা বলল। দাদা, আমরা কোথায় যাচ্ছি? অপূর্ববাবুর বাসায়। ডাক্তার গাড়ি থেকে মুখ বাড়িয়ে অন্ধকারে যতদূর দৃষ্টি যায় দেখে নিয়ে স্থির হয়ে বসলেন। মাইল 2 নিঃশব্দে চলার পরে গাড়ি থামিয়ে ডাক্তার নামতে উদ্যত হলো। এখানে কেন? আমাকে যে এইবার ফিরতে হবে ভারতী, ওরা সব অপেক্ষা করছেন। একটা বোঝাপড়া তো হওয়া চাই। বোঝাপড়া? কিন্তু তোমাকে যে আমার বড় দরকার দাদা। সে আমি জানি। অপূর্ববাবু, আপনি পরশুদিনের জাহাজে বাড়ি যেতে পারবেন না? পারবো দাদা, এখনই আমাকে বাসায় যেতে হবে। কোনো প্রয়োজন নেই।
তোমার কাগজপত্র, তোমার পথের দাবির খাতা, তোমার পিস্তল, টোটা সবই এতক্ষণে নবতারা সরিয়ে নিয়ে গেছে। ভোর নাগাদ একটা খানা তল্লাশি হবে। আর্টিস্ট স্বয়ং সশরীরে তার ধেনো মদের বোতল আর সেই ভাঙা বেহালাখানা। ও অপূর্ববাবু, আপনার বোধহয় সেই বেহালাখানার উপর একটু দাবি আছে না? তা সে ধেনো মদের বোতল আর বেহালাখানা ছাড়া পুলিশ সাহেবের হাতে কিছুই পড়বে না। কাল আন্দাজ 9টা-10টা নাগাদ বাসায় ফিরে রাঁধাবাড়া খাওয়া দাওয়া সেরে বোধ করি একটুখানি ঘুম দেবারও সময় পাবে ভারতী। তুমি রাত্রি 2-3টে নাগাদ দেখা পাবে। কিছু খাবার দাবার রেখো, আর চলি। তোমার চোখে তো কিচ্ছু এড়াই না। তুমি সকলের ভালো মন্দই চিন্তা করো। সংসারে আমার নিজের কেউ নেই। তোমার পথের দাবি থেকে আমাকে বিদায় দিও না দাদা। ভগবানের কাজে বিদায় দেওয়ার অধিকার কারণ নেই ভারতী, কিন্তু এর ধারা তোমাকে বদলে দিতে হবে। তুমিই বদলে দিও। ভারতী, আর সময় নেই, আমি চললাম। দেখো গাড়োয়ান, 30 নম্বর। আই নো। গাড়ির পরিসর ছোট বলে দুজনে ঘেঁষাঘেঁষি করে বসেছিল। গাড়োয়ানের মুখের ইংরেজি কথায় অপূর্বর সমস্ত দেহ যে শিউরে উঠল, ভারতী তা স্পষ্ট অনুভব করল। এরপরে প্রায় ঘণ্টাখানেক ভাড়াটে গাড়ি চলতে লাগলো, কিন্তু উভয়ের মধ্যে কোনো কথাই হলো না। অন্ধকার নিঃশব্দ নিশীতে গাড়ির চাকা ও পথের পাথরের সংঘর্ষে যে কঠোর শব্দ উঠতে লাগলো, তাতে অপূর্বর সর্বাঙ্গে ক্ষণে ক্ষণে কাঁটা দিয়ে কেবলই ভয় হতে লাগলো। পাড়ার কারো ঘুম ভাঙতে আর বাকি থাকবে না। শহরের সমস্ত পুলিশ ছুটে এলো বলে, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটল না। গাড়ি এসে বাসার দরজায় থামল। ভারতী ভেতর থেকে গাড়ির দরজা খুলে দিয়ে অপূর্বকে নামতে ইঙ্গিত করে নিজেও তার পেছন পেছন নেমে এলো। কত ভাড়া? Not a pice. Good night to you. এতক্ষণ আপনি শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি, 3য় পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। অপূর্বর চরিত্রে প্রদীপ্ত, ভারতীর ভূমিকায় শ্রোতা, ঠাকুরের চরিত্রে দীপক, সুমিত্রার ভূমিকায় মধুশ্রী, রামদাস এবং দারোয়ানের চরিত্রে স্নেহাদ্রি, নবতারার ভূমিকায় অপরাজিতা, নিমাই দারোগার চরিত্রে সুব্রত, শশীর ভূমিকায় শঙ্কর, ব্রজেন্দ্রর চরিত্রে শুভদীপ, রোজেন সাহেবের ভূমিকায় দীপঙ্কর, জগদীশ, মনোহর এবং অন্যান্য চরিত্রে সৌরভ, মানিক ও অন্যান্য ভূমিকায় মলয়, ঝি এবং সুশীলার চরিত্রে মধুরা, রামুর ভূমিকায় চিন্ময়, গল্প পাঠে ব্রতদীপ এবং সব্যসাচীর চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের অন্তিম পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।